এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। খানিক দূরেই জান্নাত দাঁড়িয়ে পাগলের মতো কথা বলতে আছে। শোনো, কি? আমাকে এত ভালোবাসো কেন? যদি হারিয়ে যাই তোকে আবার কবে ভালোবাসতে গেলাম? তাহলে তোমার ফোনে আমার ছবি দেওয়া কেন? এক সময়ের জন্য ছিল, পরে আর চেঞ্জ করার সময় পাইনি, তাই ওভাবেই আছে। মিথ্যা। আমার সাথে ব্রেকআপ করার পরেও কয়েকদিন তোমার কাছে ফোন ছিল। কই, তখন তো কিছু করো নাই। আজাইরা। আজাইরা না, সত্যি। মিথ্যা, তোকে আর ভালোবাসি না। কিছুদিন পর আবার চলে যাব। ভালো না বাসলে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া কেন? অন্য কাউকে লাভ করি। কুত্তা। মারার জন্য আসতেই ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। তুই এখানে? হঠাৎ কারো কথার আওয়াজ শুনতে পেয়ে সামনে দেখতেই দেখলাম সাইড দাঁড়িয়ে আছে। তোর হয়ে মারামারি করার জন্য পার্টনার আসছে। নিলয়। আমি কি? তোর সাথে আমার কিছু কথা আছে। সরি, আপনি কে? নিলয়, আমি মজা করছি না, আমি সিরিয়াস। তো আমি কি করতে পারি? তোর সাথে আমার কোনো কথা তো থাকতে পারে না। ভালো থাকিস। পাশ কাটিয়ে আসতে যাব, তখন সাইফ হাত ধরলো। বলছি না, কথা বলার ইচ্ছা অনেক আগে শেষ হয়ে গেছে। আমি সরি সেদিনের জন্য। আমি তোদের সম্পর্কে কিছুই জানতাম না, আর তুই নিজেও কখনো আমাকে বলিস না। যে বন্ধু সবার সামনে হুমকি দেয়, তাকে আলাদাভাবে বললে তো হয়তো মারার জন্য প্ল্যান অবধি করতো। আমি সরি। বাট ইটস নট ওকে। ওদের আর কোনো কথা না শুনে চলে আসতে লাগলাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। জান্নাত দৌড়ে এসে পেছন থেকে কাঁধে উঠলো। ক্ষত স্থানে ব্যথা পেলেও দাঁত চেপে সহ্য করে নিলাম। বাবু প্লিজ, আমার ভাইটাকে ক্ষমা করে দাও। তুই কে যে তোর কথা শুনবো? আমি তোমার বউ, তাই। বউ হতে যোগ্যতা অর্জন করতে হয়, যেটা তোর মধ্যে নাই। আর তোকে কখনো আমি বিয়ে কেন, দুবার রিলেশনই যাব না। আই লাভ ইউ। আই হেট ইউ। সঠিক উত্তর না দিলে তোমার থেকে নামবো না। মেজাজ একদম খারাপ হয়ে গেল। মন চাইছে এখন ছাদ থেকে লাফ দেই। ভাবির থেকে শুনেছি তাদের বাসার সাথেই একটা পুকুর আছে। ছাদের পেছনের দিকে যেতেই দেখলাম পুকুরটা একদম ভবনের সাথেই। কাঁধে থেকে নাম, না হলে পুকুরে ফেলে দেব। দাও, তবুও ছাড়বো না। সত্যি ফেলে দেব। তো দাও। তোকে ভালোভাবে বলে কোনো লাভ নাই। ছাদের রিলের উপর উঠে দাঁড়াতেই সাইড বলল, কি করছিস এসব? সুইসাইড করব। খুব তো বোনকে ভালোবাসিস, চাইলে এখনো ছাড়িয়ে নিতে পারিস। না, তুই আসবি না। মরলে মরবো, তবুও না। নিলয়, জান্নাত কিন্তু সাঁতার জানে না। তাতে আমার কি? আর কোনো কথা না বাড়িয়ে ছাদ থেকে লাফ দিতেই জান্নাত অনেক জোরে চিৎকার করে উঠলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দুজন পুকুরে পড়লাম। ভাগ্য অনেক ভালো, অনেক পানি ছিল। জান্নাত আমাকে ছেড়ে দিয়ে বাঁচার জন্য জলের মধ্যে নাকানি চুবানি খেতে ব্যস্ত। কিছু সময় জান্নাতকে এমন কষ্ট পেতে দেখে ভালোই লাগছিল। যখন দেখলাম জান্নাতের হাত আর কাজ করছে না, তখন এক হাত দিয়ে জান্নাতকে সামান্য করে উঁচু করে পাড়ে নিয়ে আসলাম। চোখগুলো একদম ছানা বড়া হয়ে গেছে। পা দুটোকে হাত ধরে চেপে বারবার কাশি ফেলছে। হয়তো একটু পানিও খেয়েছে। না চাইতেও মুখের কোণে হাসি ফুটে উঠল। তবে জান্নাতের এদিকে কোনো চিন্তা নেই, মাথা নিচে করে বসে আছে। এমন করে কিছু সময় থাকতেই সাইফ আসলো। আসার সাথে শুরু হলো তার জ্ঞান দেয়া। তোকে বললাম না জান্নাত সাঁতার জানে না, তারপরেও কেন ওকে নিয়ে চাপ দিতে হবে? তুই মরবি মর, ওকে সাথে নিয়ে আর কি দরকার আছে? যদি ওর একটা কিছু হয়ে যেত? তোর বোনকে আমি না, সে নিজেই আসছে আমার কাছে মরার জন্য। তুই আসলেই মানুষই না। এটুকু বলেই জান্নাতকে ধরে নিয়ে যেতে লাগলো। অনেক ভালো মানিয়েছে। আফিয়ার সাথে ব্রেকআপ করে নতুন করে রিলেশনে যা। আমি তোর হয়ে আফিয়ার থেকে সরি বলে নেব। অনেক হয়েছে, আর না। কি ভাবিস নিজেকে অনেক বড়? শালা, তুই আমার ফ্যান বলেই বারবার বেঁচে যাচ্ছিস, না হলে তোকে। আমাকে কি? যা এখান থেকে। আমার দিকে আর না ফিরে ওরা দুজন চলে গেল। বাইরে না থেকে বাসার ভিতরে গিয়ে দেখলাম
সবাই জান্নাতকে ঘিরে রাখছে। রুমে যাওয়ার সময় কিছু একটা কথা কানে আসতেই থেমে গেলাম। তুই সাঁতার না জানার পরেও কেন পুকুরে যাস? ওর ইচ্ছে তো পুকুরে পড়ে নাই, মানে? ওকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া হয়েছে। কে সে? এ আবার আমার জামাইয়ের ছোট ভাই। নিলয়, তুই এখানে? তোমার খালাতো ভাইয়ের কথা শুনছিলাম। আমার সাথে চল। হাত ধরে উপরে যাওয়ার সময় জান্নাত বলল, নিজের বোনকে রেখে ওই ছেলেটার যত্ন নেওয়া হচ্ছে, তাই না? নিলয় আমার দেবর হয়। ওর কোনো সমস্যা মানে আমার পরিবারে, আর আমার পরিবার মানে আমার। তুই ওই ছেলের জন্য আমাদের পর করছিস? কাউকেই পর করছে না। নিলয়ের সাথে আমার কথা আছে, তাই তোর ড্রামা বাদ দিয়ে চুপ করে থাক। তুই অচেনা ওই বাজে ছেলের জন্য তুই আমাকে অপমান করে কথা বলছিস? নিলয় অচেনা বাজে ছেলে না। নিলয় বলতে গেলে আমার ছোট ভাই। আর ওকে কেউ কিছু বললে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আর কখনো যদি ওকে বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ অন্য কেউ হবে না। নিলয়, চল। হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসলো। ওর সাথে গোসল করে নে আগে। ওকে বাথরুমে নিয়ে গোসল করে প্যান্ট আর টি শার্ট পরে বাইরে আসলাম। কি হয়েছিল? আসলে ভাবি, ওর কোনো দোষ নেই। আমি নিজেই ওর সাথে বাজে ব্যবহার করেছি। কি হয়েছিল আমি সেটা জানতে চাইছি। প্রথম থেকে খুলে সব ভাবিকে বুঝিয়ে বললাম। ওদের মাঝে সাহেব আসলো কি করে? জানি না, হুট করে ছাদে চলে আসে। ঠিক আছে, এখন খেতে চল, তারপর ঘুমাস। খেতে আর ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো। আমার সাথে চল। ভাবি, পরে খাবো। স্কুটার চালাতে পারিস? বাইক চালাতে পারি, আর লেডিস বাইক পারবো না। তাহলে চল কোথায়? আমার ফেভারিট জায়গায়। এখন? না গাধা, চল। তোর ভাইকে কল করে ওকে আসতে বলে দিই। ওকে। বসে না থেকে ভাবির পিছে পিছে আসতে লাগলাম। তবে মাথার মধ্যে জান্নাতের কথাগুলো ঘুরছে। হঠাৎ করে এতটা বদলাতে কিভাবে পারে? একটু বেশি ভয় দেখালাম না তো? নিজেই নিজেকে প্রশ্ন করছি, বাট কোনো উত্তর পাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ আঙ্কেলের কথা কানে আসতেই উনার দিকে তাকালাম। কোথায় বের হচ্ছিস? স্বপ্নেই রাখছে। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে বাবা। আর মা শোন, হ্যাঁ বাবা, বলো। তুই তো জানিস জান্নাত কেমন, তাই বলছি ওর সাথে রেগে না থেকে ইচ্ছে ভেবে ভুলে যা। আমি জানি বাবা। সাবধানে যাস। হুম। ভাবির সাথে বাসায় বাইরে এসে স্কুটি স্টার্ট করে বললাম, ভাবি, কাল আমি বাসায় চলে যেতে চাইছি। কেন? এখানে কি সমস্যা? কলেজ খুলছে অনেকদিন হলো, এখন তো ক্লাস করতে হবে। তাহলে আমি এক সপ্তাহের ছুটির কি হবে? তুমি থেকে যাও। সেটার দরকার নেই। তুই আর মাত্র 3 দিন থাকবি, তাহলে আমার ছুটিও শেষ হবে, বাসায়ও যাওয়া হবে। ওকে। ভাবির সাথে কথা বলতে বলতে ভাবির স্বপ্নের রাজ্যে আসলাম। যদিও এটার নাম সুইচ গেট, তবে তার কাছে স্বপ্নের রাজ্য কেন সেটা ভাবি বলতে পারবে। দুজন বসে কথা বলার পাশাপাশি বাদাম খাচ্ছি, তখনই পুলিশের গাড়ির শব্দ পেলাম। তোমার পাগল বর ছাড়া অন্য কেউ হবে না? মায়ের খাবি কিন্তু। এত সুন্দর জায়গাতেও তার নাকি পুলিশের ইউনিফর্ম পরে আসতে হবে? দুজনের কথা বলার মাঝে ভাইয়া আসলো। দাঁড়িয়ে রইলি যে? বেঞ্চে গিয়ে বসি। কোনো দরকার নেই, তুই এখানেই বসবি। তুমি ওর মতো হয়ে যাচ্ছ দিন দিন। কোনো সমস্যা নেই, বসো তুমি। না চাইতেও ভাইয়া ঘাসের উপর বসলো। তুই সামান্য এখানে বসতেই এমন করছিস? আর কিছু কিছু মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য কত কি করে। কই, তারা তো এমন করে না। কারা করে এমন? অনেকেই করে, তোকে বললে যেটা বিশ্বাস করবি না। তুমি এদিকে কোথায় আসছিলে যে এত তাড়াতাড়ি? একটা থানায় কাজ ছিল, সেটা শেষ করে আসি। ও, সবাই মিলে কিছু সময় ঘোরাঘুরি করে সূর্যাস্ত দেখে ভাবিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম, আর ভাইয়া তার টিম নিয়ে অন্যদিকে। পরের দিন ভাবি, জান্নাত আর আমি মিলে শপিং এ বের হলাম। যদিও সাইফকে আন্টি নিয়ে যেতে বলেছিল, কিন্তু ভাবি তাকে সরাসরি না করে দেয়। সবাই মিলে শপিং করছিলাম, তখন ভাবির ফোনে কল আসাতে একটু দূরে চলে গেল। জান্নাত নিজের মতো সব কেনাকাটা করছে, আর এদিকে আমি চুপচাপ বসে ওর শপিং করা দেখছি। হঠাৎ করে তখন গতকালকের ঘটনা মনে হতে বললাম, সরি। সরি কেন? গতকাল অমন করা আমার ঠিক হয়নি। তো
কেন করছিলি? সরি বলছি তো। তুই কি ভেবেছিস তুই এমন এমন ব্যবহার করবি আর সবকিছুর জন্য আমি তোকে ক্ষমা করে দেব? খুব সহজ, তাই না? তাই। তোর সাথে কথা বলার আমার একদম ইচ্ছা নাই। বাট আমার আছে। আপু যে কোথায় গেল? উঠে একদিকে হাঁটতে শুরু করে দিল। তবে কেন জানি মনে হচ্ছে জান্নাতের রাগ ভাঙাতে হবে, তাই হাত ধরে কাছে টান দিলাম। কোথায় যাচ্ছ? হাত ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি। লজ্জা করে না একটা মেয়ের হাত ধরতে? বাসায় মা বোন নেই, মেয়ে দেখলেই তাদের হাত ধরতে ইচ্ছে করে, তাই না? আপু, কি করেছে এই ছেলে? আমাকে বিরক্ত করছে। কিরে, মেয়ে দেখলে হিরো হতে ইচ্ছে করে, তাই না? আপনারা আপনাদের কাজ করুন, আমরা দুজন দুজনকে অনেক ভালো করে চিনি। আপু, আপনি ওকে চেনেন? না। কিরে, খুব তো বলেছিলি চিনিস, এখন তোকে তো দেখছি উত্তম মাল দিতে হবে। পরে তোকে আফসোস করতে হবে, তুই আমাকে ফিরিয়ে দিলি, সেটাও সবার সামনে। এক মুহূর্ত দাঁড়িয়ে না থাকে সোজা বাসায় চলে আসলাম। এরপরেও ওদের বাসায় যাওয়ার কোনো মানেই হয় না। অনেকটা পথ জার্নি করার পরেও কোনো বিশ্রাম না নিয়ে রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম। আবারও হোস্টেলে চলে যাব। বাসায় থেকে শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ হবে না। ড্রেস প্যাক করার সময় আম্মু রুমে আসলো। এভাবে হুট করে চলে আসলি যে? ভালো লাগছিল না। বাড়িতে আসেনি? না। কোথায় যাবি? ড্রেস গুছাচ্ছিস কেন? হোস্টেলে যাব। কেন? পড়াশোনা করার জন্য। আম্মু আমাকে আর কিছু না বলে ভাইয়াকে ডেকে আনলো। কোথাও যেতে হবে না, কলেজ থেকে অনেক আগে তোর জন্য ফিস নেওয়া হয়েছে। তোকে আনতে বলছে কে? তোর সাথে আমার কিছু কথা আছে, আলাদা। বল। আলাদা ভাবে। কোথায় যেতে হবে? সাথে চল। এখানে বললে কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোর হবে। মেজাজটাই খারাপ করে দিস। তুই চল। ভাইয়ার সাথে ছাদে আসার পর ভাইয়া চুপ করে আছে, মাথা নিচু করে কিছু একটা ভাবছে, যেটা তার চেহারা দেখে ঠিকই বোঝা যাচ্ছিল। কি হলো বল? তুই ওখানে যাওয়ার পর কি কি করতি? পড়াশোনা করতাম। আর কি করতি? আর থামলি কেন বল? জান্নাতের সাথে প্রেম করতাম। আমি মজা করছিলাম। সত্যি বলছি। আমার দেখে কে লুকাইলি? হ্যাঁ, আমাকে তুই সহ্য করতে পারিস না, কিন্তু আব্বু আম্মু আমাকে তো একবার বলতে পারবি। আরে কি বলবো? তুই জানিস না? না। মুখে এক চিলতে হাসি দিয়ে পকেটে হাত দিল। ভেবেছিস আমি কিছু জানি না, তাই না? কি? কি এটা? তুই কোথায় পেলি? বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন নিল। তো তো তুই এটা কিভাবে পেলি? এত বড় সত্যি কেন আমাদের থেকে লুকাইলি? এটা ভুল আইডি, সেফটির জন্য ফেক আইডি বানিয়েছিলাম। মিথ্যা বলে আর কি হবে? চুপ করে আছি। ইতিমধ্যে কয়েকটা মিশনে কাজ করেছিস, তবে সব থেকে ডেঞ্জারাস ছিল আন্ডারডগকে কিল করে দেশ থেকে মাদকাসক্তি সহ আরো বিভিন্ন দেশদ্রোহী কাজ থেকে রক্ষা করেছিস। তবুও বলবি তুই ফেক আইডি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আমি পুলিশ, জানি কোনটা ফেক আর কোনটা আসল। আর্মি আইডি কখনো ফেক তৈরি হয় না। ভাইয়ার কথাগুলো খুব শান্তভাবে শুনছিলাম, তবে কেন জানি মনে হচ্ছে ভাইয়াকে সব বলা উচিত। হ্যাঁ, আমি আর্মি, তবে শুধু আর্মি না, আমার নামের আর্মির সাথে বড় একটা উপাধি লাগানো আছে, যেটা কিছুদিন পর উঠে যাবে। সিক্রেট আর্মি। আমাকে শুধু আর্মি ডিপার্টমেন্টের কর্নেল স্যার এবং কিছু সৈন্য ছাড়া তেমন কেউ চেনে না। মূলত স্যার নিজেই আমাকে সিক্রেট মিশনের জন্য তৈরি করেছেন। অবশ্য মেজর স্যার বাসায় জানিয়ে দিতে বলেছিল, কিন্তু কর্নেল স্যার আমাকে বারণ করে। আমিও বাসায় জানাতে চাইনি, যদি কথাটা ছড়িয়ে পড়ে। আমাকে জড়িয়ে ধরে ভাইয়া বলে উঠল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। রাগী বদমেজাজি ভাই, আর্মি ক্যাপ্টেন। সাব্বাস ভাই। আউচ! কি হলো? পেছনে ব্যথা। কোথায় দেখি তো। না, ঠিক আছে। দেখা বলছি। দেখালে তুই সবাইকে বলে দিবি। কাউকে বলবো না। কিন্তু এটা ঠিক না। দেখা বলছি। কোনো উপায় না পেয়ে পরে থাকা টি শার্ট খুলে ফেলতেই ভাইয়া পেছনে দেখতে লাগলো। তোর পিছনে বুলেটের দাগ কেন? আমি আর্মি, মিশনে গিয়ে বুলেট খাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? যদি কিছু হয়ে যেত? দেশের জন্য লড়াই করি, আমাদের প্রাণের বিনিময় তো আমাদের মাকে রক্ষা করি ভাই। কর্নেল সাহেবের থেকে তোর সব খবর নিলাম।
তুই স্যারের খোঁজ পেলি কি করে? আর স্যার তো বলার কথা না। শাহিনার আমি এক বেসের ছিলাম। ও এটা পরে নে। ভাইয়ার থেকে টি শার্ট নিয়ে পরে নিলাম। এখন চল। শোন, হ্যাঁ বল। এটা কাউকে বলবি না। তুই দেশকে রক্ষা করিস, আর আমি এটা কাউকে বলতে পারবো না। না পারবি না, আমি সিক্রেট মিশনে আছি। আর মাত্র একটা, এটা শেষ হলেই সবাইকে জানিয়ে দেব। তার আগে তুই কাউকে কিছু বলতে পারবি না। শিকারকে আবু সাইদ। নিমিষেই ভাইয়ার চেহারাটা মলিন হয়ে গেল। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে আমাকে বারণ করছে, কিন্তু আমার তো এটা কাজ না, দেশকে রক্ষা করা। এই মিশন কতটা ভয়ঙ্কর জানিস তুই? জানি। গত 10 বছর ধরে সাইদকে কেউ ধরতে পারেননি। ওকে শিকার করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে। জানিস এটা কখনো সম্ভব না, তবুও কেন? আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না। দেশকে রক্ষা করার জন্য আমরা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে প্রস্তুত। ভাইয়া আমার হাত ধরে দোলনার উপর বসালো। মিশন কবে? 1 মাস পরে। ডকুমেন্ট আছে হাতে নাকি এখনো কিছুই জানা হয়নি? কর্নেল শাহিন স্যার কিছুটা বলছে, বাট মেজর জেনারেল স্যার কিছু ডকুমেন্ট দিয়েছে, যেটা তোকে বলা যাবে না। শুধু তুই না, অন্য যে কেউ হলেও আমি এটা বলতে পারবো না। আমি তাহলে 1 মাস থেকে যা। ভেবেছিলাম আজকে চলে যাব, বাট তুই যেহেতু জেনেই গেছিস তাহলে থেকে যাব। বাট কাউকে কিছু বললে বুঝবি আমার সব শেষ। ভাইয়ার সাথে আরো কিছু সময় কথা বলে দুজনে এসে আসলাম। ভাইয়া নিজের রুমে যেতেই আমি আব্বু আম্মুর কাছে আসলাম। এই কথা চলছিল। বোঝাচ্ছিল আমি যেন আর হোস্টেলে না যাই। কি ডিসিশন আসলো? পাগলটা সরি বলছে, না থেকে কি করব বলো? তোরা ঝগড়া বাদ দিয়ে দে, তোদের মারামারি ঝগড়া দেখতে একদম ভালো লাগে না। আব্বু কি? আর করব না তো। সত্যি? হ্যাঁ সত্যি। সবাই মিলে কথা বলছি, তখনই ভাইয়া উপর থেকে ফোনে কথা বলতে বলতে নিচে আসলো। এই বাসায় কি কোনো সমস্যা হয়েছিল? কই না তো। অরিতা বলছে কেন চলে আসছিস? তোকে বললাম না হোস্টেলে চলে যাব, সেই কারণে। ঠিক আছে। ভাইয়া ফোনে কথা বলতে বলতে এক পাশে গেল। 2 দিন এইভাবেই কেটে গেল। আব্বু আম্মুর সাথে বসে কথা বলার পাশাপাশি ম্যাপ দেখছিলাম, তবে এটা আব্বু আম্মু কিছুই বুঝতে পারবে না। হঠাৎ করে ধপাস করে ব্যাগ ফেলার শব্দ পেতেই সামনে তাকালাম। দেখি ভাবি রাগী চেহারা নিয়ে তাকিয়ে দেখছে আমাকে। হাই ভাবি জান। আম্মা, তুমি বলে দাও আমি কারো ভাবি হই না, আমাকে যেন এই বাসায় কেউ ভাবি না বলে। আম্মু তুমিও বলে দাও, তাহাকে আমি ভাইয়ের বউ বলেই ডাকবো। চুপ কাদা। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। ও তোমাদের সামনে আমাকে রাগাচ্ছে, আর তোমরা দুজন চুপ করে আছো। তুই এখানে বস। দাঁড়িয়ে না থেকে আমার আর আম্মুর মাঝখানে বসলো। তুই এখানে বস। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, তোমার ছেলে গাড়ি পাঠিয়েছিল। দেখি হাত সরাও। সোফার উপর শুয়ে মাথাটা ভাবির কোলে রেখে ম্যাপ দেখতে শুরু করলাম। ও বলাই হয়নি কিসের ম্যাপ দেখছি। আর্মি একটা ওয়েব পেজ আছে যেটা শুধুমাত্র সিক্রেট মিশনের জন্য। আবু সাইদের ডাটা হ্যাক করা পসিবল না, বাট ওর ম্যাপ দেখা কিছুটা দেখা সম্ভব। তাই ভাইয়ার অন্য একটা ফোন দিয়ে সেই ম্যাপ দেখছি। অন্য সব মিশনের থেকে এটা আমার লাইফের সব থেকে বড় মিশন হতে চলেছে। কি দেখছিস মনে? তেমন কিছু না। তুই তোর বোনকে সাথে নিয়ে আসলেও পারতি। কোনো দরকার নেই। কেন? ভাবি তুমিই বলো। আপু ওর পড়াশোনার জন্য আসতে পারবে না, তবে চাইলে কিছুদিন পরে ওকে আসতে বলবো। না বলাই ভালো। তুই চুপ কর। তুই বরং কিছুদিন গেলে ওকে আসতে বলিস। কত সুন্দর মেয়েটা। শুরু হয়ে গেল জান্নাতের নামে সুনাম করা। একদম রাগ হচ্ছিল। পেট নিয়ে একটা মেয়েকে কি সব সুনাম করছে। মন চাইছে এখনই কান্না করি। ওনাদের কথা থামানোর জন্য মিউজিকে এসে তাহসানের মোমেন্টিয়াল গান বাজিয়ে দিলাম। আহ কত সুন্দর গান। তুই বন্ধ করবে? নেহি। তুই ভালো হবি না। তুই সর আমার থেকে। তুমি উঠে যাও, আমি আম্মুর কোলে মাথা রাখবো। মায়ের খাবি কিন্তু।
এভাবে আরো কিছুদিন চলে গেল। ক্লাস করার পাশাপাশি মিশনের প্রতিও কিছুটা মনোযোগী হয়েছি। সব সময় মিশন নিয়ে চিন্তা না করাই বেটার, বরং মিশনের আগে সবকিছুর মায়া ত্যাগ করতে হয়। কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। মিশনের পর যখন জেনারেল আমাকে ক্যাপ পরিয়ে সংবর্ধনা জানাবে, তখন সেই সময়টা আমার জন্য কতটা হ্যাপি হবে সেটা ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেললাম। কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তখন ভাইয়া রুমে আসলো। কিছু বলবি? আর মাত্র কয়েকটা দিন। 5 দিন মাত্র। আর কয়েকটা দিন থেকে গেলেও পারবি। মিশনে নামতে হবে। চল, তোকে কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কাজে চলে যাব। তোর দপ্তরে যেতে তো দেরি হয়ে যাবে। যে ভাই দেশকে রক্ষার জন্য জীবন বাজি রাখতে পারে, তার সাথে সময় কাটানোর জন্য কিছু সময় লেট হলেও ভালো লাগবে, বুঝলি? বুঝলাম। চল এখন। ভাইয়ার সাথে দুজন গাড়িতে উঠে কলেজে আসলাম। গাড়ি থেকে নেমে ভাইয়াকে বিদায় দিয়ে সামনের দিকে যেতেই দেখলাম সবাই আর চোখে তাকিয়ে আছে। শালার বুঝলাম না হঠাৎ করে এত নোটিশ করার কি আছে। বন্ধুদের কাছে এসেও দেখলাম সবাই হা করে তাকিয়ে আছে। ওই কি হয়েছে? নীল ভাইয়া তোকে নামিয়ে দিয়ে গেল, কেমনে বিশ্বাস হচ্ছে না? কেন জাদু করিস নাই তো? হোপ শালা। কথা বলতে বলতে চোখ গেল সাইফের দিকে। শালা থ্যাঙ্কস, তুই না থাকলে কখনো সম্ভব হতো না। খারাপ লাগছে রে তোকে সবার সামনে এভাবে বলে। আর কি করবো, তুই নিজেই প্ল্যান করেছিস, আমি শুধু সেটাই করেছি। কিসের প্ল্যান? জান্নাত যেন আমাকে ভুলে যায় সেটার। কেন? কারণ নীলা জানাতে যোগ্য ছিল না। রাইট। তোর রাইটের গোষ্ঠী, তোর জন্য আপুর কাছে আমি খারাপ হয়ে গেছি। সমস্যা নাই, আমি একদিন ঠিকই ভাবিকে বলবো। মনে রাখিস। আচ্ছা শালা, না মানে ভাইয়ের শালা। সবাই মিলে আড্ডা দেওয়ার পর যে যার মতো ক্লাসে চলে গেল। সবগুলো করে বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিলাম। হয়তো কয়েকদিন পর থেকে আর আড্ডা দিতে পারবো না, কিন্তু সবার সাথে কাটানো কিছু স্মৃতি সাথে করে নিয়ে যেতে ইচ্ছে করছে। শাহিন স্যার বলেছেন এটা অনেক বড় কিছু আমার জন্য, তাই বলে ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই ফেল হয়েছে মিশনে, শহীদ হয়েছে অসংখ্য সৈন্য। আমার তো একটাই ইচ্ছা, সবকিছুর প্রতিশোধ নেব। সাইদকে ধরে উন্মোচন করব তার জঙ্গি বাহিনীর সব তথ্য। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল দিতেই ভাবি দরজা খুলে দিল। আরে ভাবি যান, আজ হাসপাতালে যাননি কেন? জান্নাতকে এগিয়ে আনতে গিয়েছিলাম, সেই জন্য। ওকে আনার কি কোনো দরকার ছিল? ছিল তো, আর আম্মা বলেছে না শুনে কি থাকা যায় বল? থাক, তোমাকে ঢং করতে হবে না, ভিতরে যেতে দাও আগে। আয়। ভাবির সাথে ভিতরে এসে রুমে চলে গেলাম। বন্ধুদের সাথে খেয়ে আসার ফলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ছাদে বসে একা একা ম্যাপ দেখছি, তখন ভাবি আর জান্নাত আসলো। কি করিস? গেম খেলি। কি গেম আপু? ভাবি উনিকে? ফাইসলামো করিস? আরে না, সত্যি চিনি না। তোর চিনতেও হবে না। হুদাই একটা অচেনা মেয়েকে বাসে টেনে আনছে। নিলয়, মায়ের খাবি তুই। ইচ্ছা নাই। তুই বরং নিচে গিয়ে কাজ কর, আমি একাই ঠিক আছি। নিলয়, প্লিজ ওকে এমন কিছু বলিস না। আচ্ছা ভাবি। ভাবি চলে যাওয়ার পর জান্নাত আস্তে আস্তে দোলনার উপর বসলো। দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। আমার একটা কথা শুনবে তুই? কি? জানি তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, কিন্তু নিলয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। হ্যাঁ, মাঝে মাঝে তোমার সাথে খারাপ আচরণ করি, কিন্তু তারপর নিজেই নিজেকে শাস্তি দিই। তোমার জন্যই হয়। তুমি সবসময় উল্টাপাল্টা কথা বলো। সাইফের সাথে আমার কিচ্ছু নাই, আমরা শুধু ভাই বোন মাত্র। আর তুমি আমাদের অন্য কিছু ভাবো। তুমি জানো তো আমি কেমন মেয়ে। কলেজে থাকার সময় কত সিনিয়র ভাইয়েরা আমার সাথে কথা বলার জন্য এসেছে। আমি তাদেরকে কি বলেছি সেগুলো কি ভুলে গেছো? কি ভুলে গেছি। চাই না অতীতকে মনে রেখে কষ্ট পেতে। তুমি প্লিজ আর একটা মাত্র সুযোগ দাও প্লিজ। জান্নাতের এমন কথা একদম ভালো লাগছিল না। ঝাড়ি মেরে চলে আসতে যাব, তখনই দেখলাম জান্নাত নিজের হাত ধরে কান্না করছে। হাতের জামার রং পরক্ষণে লাল রং ধারণ করলো।
কেন এমন হলো জানি না, নিচে এসে সোফার উপর বসতেই ভাবি বলল, নিলয়, জান্নাত কোথায়? ছাদে আছে। ভাবি আর কোনো কথা না বলে দৌড়ে ছাদে চলে গেল। বুঝলাম না হঠাৎ করে এমন করার কারণ কি। চুপচাপ সোফার উপর বসে আছি, তখন দেখলাম ভাবি আর নিলয় ছাদে থেকে এসে ভাবি রুমে গেল। কিছু তো একটা হয়েছে, না হলে এমন ভাবি কখনো করবে না। আর বসে থেকে লাভ হবে না। টুকটুক করে ভাবি রুমে গেলাম। কি করো? জান্নাতের হাতে ব্যান্ডেজ করা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন দেখলাম লাল রং, আর এখন ভাবির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। দ্রুত জান্নাতের কাছে গিয়ে হাত ধরলাম। কি হয়েছে হাতে? গতকাল বাসায় হাত কেটেছিল, এখন হয়তো আঘাত পেয়েছে, তাই আবার রক্ত বের হচ্ছে। হাত কেন কাটবে? তুই জানিস না কেন? আমি কি করে জানবো? নিলয়, তুই যা, তা না হলে আমি তোকে কখন কি বলে ফেলবো বুঝতেই পারবো না। আমার আর বুঝতে দেরি রইলো না। জান্নাত অন্য কোনো কারণ না, বরং আমার জন্যই হাত কাটছে। অনেক বেশি ক্ষত হয়েছে, প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু ভাবি পাশে থাকার জন্য কিছু বলতে পারছিলাম না। কি হলো, যা। না, কেন? আমি থাকবো। আপনি যান প্লিজ। তাড়াতাড়ি ব্যান্ডেজ করো। তোকে বলতে বলছি। না, বাট তাড়াতাড়ি করো। হুম। রক্ত মুছে দেওয়ার পর মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। চলো। চলো মানে? তোমাকে বলিনি তো, জান্নাতকে বলছি। ও যাবে না। তুমি যাবে? না। তোমার 14 গোষ্ঠী যাবে। কোলে তুলে নিয়ে সোজা আমার রুমে নিয়ে আসলাম। বিছানার উপর বসিয়ে দেওয়ার পর হাঁটু গেড়ে জান্নাতের সামনে ফ্লোরে বসলাম। কেন এমন পাগলামি করছো শুনি? কি হলো বলো? এমনি করেছি। এসব আমাকে বলার কি দরকার? জান্নাত, আমার লাইফ অনেক বেশি ডেঞ্জার। এই লাইফে আসলে তোমাকেও ভয়ের মাঝে কাটাতে হবে। সব মানুষের সামনে ওইভাবে অপমান করেছো, তাই নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তাই কাউকে কিছু না বলে বাসায় চলে আসছিলাম। হোস্টেলেও চলে যেতে চাইছিলাম, বাট ভাইয়া আগে থেকে টিসি নিয়ে এখানে সব করেছে। ভালো তো। তুমি সহজে বুঝবে না। উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে আসলাম। এখন বলো কি সমস্যা? কারো কোনো সমস্যা না, আমাকে বাইরে যেতে হবে। এটা আমার বাসা, আমি যা বলবো সেটাই হবে। তাই কোনো কথা না বলে চুপ করে এখানে বসে থাকো। কেন শুনবো? আর একবার কোনো কথা বললে মেরে তক্তা বানিয়ে বাসায় পাঠিয়ে দেব। হাত কাটা ভালোবাসার পরিচয় না, ভালোবাসার মানুষকে আগলে রাখাই ভালোবাসা। আমাকে কিছু না বলে চুপ করে চোখে জল ফেলতে লাগলো। জান্নাতের কান্না কেন জানি এখন আর সহ্য করতে পারছিলাম না। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম। জান্নাতের পাশে বসে ওকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। আমি সরি, আসলে এই সময় তোমার গায়ে হাত তোলা আমার মোটেও ঠিক হয়নি। কিন্তু জানো তো, আমার মাথা ঠিক থাকে না। তুমি প্লিজ চুপ করো। আমি আপুর কাছে যাব। প্লিজ এমন করে না। আমি থাকতে আপুকে দিয়ে কি করবে শুনি? যা যা লাগবে আমাকে বলবে, আমি সব এনে দিব। জান্নাতকে শক্ত করে নিজের বাহু ধরে জড়িয়ে নিয়ে বললাম, ভালো লাগছে না, সরি বললাম তো। প্লিজ ছাড়ুন। তুমি কি চাও? আপুর কাছে যাব। আর কখনো আমার কাছে আসবে না তো? বলো, তুমি যেটা বলবে সেটাই হবে। বাট আজ তুমি যেটা ইগনোর করবে সেটা আর পাবে না। হয়তো রুমের বাইরে যাবে, নয়তো আমার কথা শুনবে। ডিসিশন তোমার। জান্নাতকে ছেড়ে দিয়ে কথাটা বলে জান্নাতের মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছু একটা ভাবছে। অনেকটা বিরক্তি প্রকাশ করছিল বটে, তাই আর বসে না থেকে রুমের দরজা খুলে দিয়ে বললাম, যাও। জান্নাত নিজেও এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। দরজা থেকে সরে এসে সোজা বেলকনিতে দাঁড়ালাম। হ্যাঁ, কষ্ট হচ্ছে, সেটাও জান্নাতের জন্য। জান্নাতকে মিশনে গিয়ে মনে পড়ে না, কারণ আমি চাই না জান্নাতকে মনে করে নিজেকে ভাবনার মাঝে তলিয়ে দেই। যখনই মনে পড়তো তখনই নিজের মনে বলতাম, মিশন শেষ হলেই তো দেখা করতে পারবো। লুকিয়ে রাখা এসব কথা ভাবছি, তখনই পেছন থেকে হাত ধরে ঘুরিয়ে নিল। তোর সাহস কি করে হয় আমাকে রুম থেকে বের করে দেয়ার? আমি বের করে দিয়েছি নাকি? তুমি নিজেই তো চলে যেতে চাইলে, মনে করো। বললেই করতে হবে?
অনেক ভালোবাসি তাই। জানা আছে কত ভালোবাসিস, আর সাইফের সাথে অনেক ভালোই প্ল্যান করেছিলি আমাকে ভোলানোর জন্য। সাইফের সাথে এক হয়ে উল্টাপাল্টা কাজ করতি। হুম। কি ব্যালকনি থেকে সরে এদিকে আয়। ওকে। জান্নাতের সাথে সাথে বিছানার কাছে আসলাম। কান ধর। ওকে। তোর কান। কেন? উদ্বোস করবি তাই। আমার থেকে তোমার কান বেশি সফট, তাই তোমার কান ধরে উঠবস করি। তুই টিকটক চালাস? না তো। তাহলে এটা জানলি কি করে? কোনটা? বলে গাল দুটো সফট, বাট এটা বলে আর মানে। এখন তুই আমাকে পাম দিচ্ছিস। শালার এত খবর রাখে কি করে? কি হলো? একটা কথা ছিল। কি কথা? আমার একটা বন্ধু অনেক অসুস্থ, চিকিৎসার জন্য নেদারল্যান্ড নেওয়া হয়েছে, আমাকেও যেতে হবে। তুই কেন যাবি? তুমি কি আর কখনো বলা হবে না? বিয়ে কর, বলবো। বিয়ে করা দেরি আছে। আমারও দেরি আছে তোকে তুমি করে বলার। কি একটা প্যারা মাইরি, এতদিনই ভালো ছিলাম, কুর্তিটা আবার প্যারা দেওয়া শুরু করবে। গালি দেয়া হলে এখন কিছু বল। গালি দিতে যাব কেন? গালি দিস নাই? একদম না। তাহলে ঠিক আছে। আমি আই লাভ ইউ। আই হেট ইউ। তাহলে আর কি করা? এই কলেজে আমার একটা ফ্রেন্ড হয়েছে, নাম জেনি, জোশ দেখতে। এখন না হয় ওকে ভালোবাসি বলবো। দাঁড়িয়ে আছিস কেন? যা। যাবই তো। আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো, বুঝলাম না কিছুই। হঠাৎ করে কুকুরের মতো কি খুঁজতে আছে। কি খুঁজো? তোর রুমে লাঠি নাই? না, কেন? হারামজাদা, তোকে পিটাবো আমি। বাবু শান্ত হও প্লিজ। না, আমার কথা না শুনলে অনেক খারাপ কিছু করবো, যেখান থেকে মানুষ ফিরে আসে না। চুপচাপ খাটের উপরে বস, কোনো কথা না বলে ধপাস করে বিছানায় রেখে দিবি। নাকটা বড় হয়েছে, অনেক ভালোবাসি পাগলি। কখনো ছেড়ে যাবে না তো? কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো? সবই আল্লাহর হাতে, তবে আমি অনেক চেষ্টা করব এই পাগলিটার হাত ধরে রাখার জন্য। বাসায় বলে বিয়ে করো। দেরি আছে বাবু। ভালোবাসো? হুম। তাহলে কোনো ভয় নেই, একটা সময় আসবে যখন আমি আর তুমি অনেক হ্যাপি হব। হুম। জান্নাতের কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে বললাম, এখন ভাবির কাছে যাও। না, এখানে থাকবো। ভাবি অন্য কিছু ভাববে। সব জানি, নতুন করে কি ভাববে শুনি? তুমি সব বলেছো? হ্যাঁ, তো কি হয়েছে? কিছুই না। আমি ঘুমাবো। ঠিক আছে ঘুমাও, আমি নিচেই আছি। কোনো দরকার নেই, এখন তুমিও আমার সাথে ঘুমাবে। আমার কোনো উপায় না পেয়ে জান্নাতকে জড়িয়ে নিয়ে ঘুমাতে হলো। এইভাবে আরো 3টে দিন চলে গেল। জান্নাতকে আগের মতো করে নিয়েছি, চাই না আমার জন্য ওর কোনো ক্ষতি হোক। এখন আর কলেজে গেলাম না, সবার সাথে সময় কাটাচ্ছি। কয়েকদিন পর চলে যাব, জানি না আবার কবে আসবো। আব্বু আম্মু ভাইয়া ভাবি বন্ধুরা আর সবশেষে জান্নাত, সবাইকে অনেক মিস করি। বাট যখন মিশনে যাই তখন মাথায় একটাই কথা থাকে, দেশদ্রোহীদের বন্দী করতে হবে। রুমে বসে এসে ভাবছি, তখন হুট করে খেয়াল করলাম বাইরে থেকে রুম নক করছে। বসে না থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেই জান্নাত ভিতরে এসে দরজা আটকিয়ে দিল। কি করছিলি? ভাবছিলাম। কি? হাতে সময় নেই। কিসের সময়? বাসায় থাকার, পরশু চলে যেতে হবে। জানি তুই আমাকে মিথ্যা বলছিস। তোর কোনো বন্ধুর কিচ্ছু হয়নি। বল না, কই যাবে আমাকে রেখে? আমাকে নিয়ে গেলে কি হবে? সত্যি বলছি, তুই যা বলবি আমি সেটাই শুনবো, একটা কথাও বলবো না, চুপ করে থাকবো। তবুও আমাকে সাথে করে নিয়ে যা প্লিজ। খুব মনোযোগী হয়ে জান্নাতের কথা শুনছিলাম। পাগলিটার কত শখ আমার সাথে যাবে। যদি এখন বলি কোনো মিশনে যাব, তখন আমাকে রেখেই পালাবে। কি হলো? কথা বলছিস না যে? হ্যাঁ বলো। আমাকে নিয়ে যা। সরি সোনা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, এসে সব বলবো। এখন বললে কি হবে? আমার ক্ষতি হবে। ঘোরা হবে। হুম। আন্টি ডাকছেন। কেন? ডিনার করার জন্য। চলো। এখানে পাপ্পি দে। যখন তুমি করে বলবে সেদিন দেবো অনেকগুলো।
কখনো বলবো না। আমিও দেব না। তুই দিবি না মানে? তোর বাপ দাদা সবাই দিবে। তাদেরকেই বলো। আমাকে কোনো উত্তর না দিয়ে কিছু একটা ভেবে কলার ছেড়ে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে রুম থেকে বের হয়ে গেল। আমিও আর না থেকে নিচে চলে আসলাম। এত সময় লাগে? তোমার বোন আসতে দিতে চাইছিল না। জান্নাত কি বলছে? না আপু, ও মিথ্যা বলছে। আর আমাকে তো অন্য একটা কথা বলছিল। আপু সত্যি আমাকে কিচ্ছু বলিনি। আমি জানি কে কি রকম। জান্নাত, তুমি চিন্তা করো না, ও যেটাই বলুক না কেন, জানি ও মিথ্যাই বলবে। দেখলি আপু, তুই না থাকলেও আন্টি ঠিকই আমাকে সাপোর্ট করবে। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, খেয়ে নাও। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। তবে বারবার ভাইয়া আর চোখে দেখছিল, হয়তো কিছু একটা বলবে। ইশারা করে বোঝালাম, কিছু বলবি? প্রতি উত্তরে ভাইয়া মাথা ঝাঁকিয়ে না উত্তর দিল। আর কিছু না ভেবে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফোনে ম্যাপ দেখছি, তখন দরজা নক করা শব্দ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখি ভাইয়া। ভাইয়ার সাথে বিছানার উপর বসে বললাম, কিছু বলবি? যাচ্ছিস কবে? পরশু ভোরবেলা। আর আসবি কবে? মিশন শেষ করে। কথা হবে কি মাঝে মধ্যে? তুই জানিস মিশনে গিয়ে কোনো সৈন্য আপনজনদের সাথে কথা বলে না, আর আমি তো সেখানে একজন ক্যাপ। দুজন কথা বলছি, হঠাৎ করে জান্নাতের কথা শুনে ভাইয়া জান্নাতের দিকে তাকালো। ওই কুত্তা, শুধুমাত্র একটা কিস চেয়েছিলাম, দিস নাই, আবার নিচে গিয়ে উল্টাপাল্টা কথা বল। তুমি এখানে? দুলা ভাই আপনি? এখানে কেন? আড্ডা দিতে আসছিলাম। তাহলে এসব বকা দিলে কাকে? আমার একটা শত্রুর কথা মনে হতে। বুঝতে পারছি, নিলয় তারা কথা বল, কাল তোর সাথে আলাদা কথা হবে। ঠিক আছে। ভাইয়া এটুকু বলে চলে গেল। ভাইয়ার সামনে এসব বলতে লজ্জা করে না? আরে আমি কি জেনে আছি দুলা ভাই আর তুই একসাথে আছো? চোখ নেই তোমার? না নেই। ভালো, এখন যাও, আমাকে ঘুমাতে দাও। সেটা কি করে হয়? আমিও ঘুমাবো এখানে। পাগল নাকি? কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আমি সেসব কিচ্ছু জানি না। প্লিজ অন্য রুমে যাও। তুই আমার সাথে এখন ঘুমাবি কিনা বল। না। তাহলে আর কি, রুমে গিয়ে আবার হাত কাটবো? মেজাজটাই একদম খারাপ করে দিল। রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে মেরে দিলাম। তুই মারলি কেন? সরি বাবু, তুমি ওসব কথা বলতেই মেজাজ খারাপ হয়ে যায়, তাই মেরে দিয়েছি। সরি। সরির গুষ্টি। রুমে গিয়ে ঘুমাও। এখানেই ঘুমাবো, আর সাথে তোকে নিয়ে। দেখো জান্নাত, তোকেই দেখছি। যাও না। চল কুত্তা। ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জান্নাত প্লিজ রুমে যাও। চুপ থাক শালা, এখন আমরা বাসর করব। নাউজুবিল্লাহ, বিয়ের আগে এসব করলে আল্লাহ পাপ দেয়। ওলে আমার ভালো মানুষ রে, চেনা আছে তোকে। ভালোই তো। এদিকে দেখ, কি? অনেক ভালোবাসি তোকে। ভালোবাসি টু পাগলি। আমাকে নিয়ে ঘুমাতে তোর খারাপ লাগছে তাই না? কখন বললাম? তাহলে জড়িয়ে নিচ্ছ না কেন? নাকি আমি খারাপ বলে? এত ইমোশনাল হওয়ার কি দরকার আছে? এখনই ধরছি। জান্নাতকে শক্ত করে ধরতেই পাগলি বুকের মাঝে মাথা লুকিয়ে চুপ করে রইলো। মাথায় একটা চুমু দিতেই জান্নাত বলল, আর একটা এখানে। কোনো দরকার নেই। আমার দরকার আছে। একদম না। আমার কথার কোনো জবাব না দিয়ে দুজনের ঠোঁট এক করে নিল। কিছু সময় এভাবে চলার পর জান্নাতকে রেখে দাঁড়িয়ে গেলাম। কি হলো? তুমি ঘুমাও, আমি অন্য রুমে আছি। তুই ঘুমাবি কিনা বল। না। তোর বাপ ঘুমাবে শালা। জোর করে টানতে টানতে বিছানার উপর নিয়ে গিয়ে ঘুমানোর জন্য বলল। অনেকটা বাধ্য হয়েই ঘুমাতে হলো। অনেকটা সময় শুয়ে থাকার পর লক্ষ্য করলাম জান্নাত ঘুমিয়ে গেছে। মায়াবী মুখটা আবারও খুব কাছে থেকে দেখতে পাচ্ছি। গালের উপর হাত দিয়ে স্পর্শ করতেই হালকা নড়ে উঠল। কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কোন রকমে পার করে রাত 3টার সময় তৈরি হলাম। আবু সাইদকে মারা এবং দেশকে রক্ষা করার জন্য যেতেই হবে। রুম থেকে কিছু জিনিস ব্যাগে তুলে বাইরে তাকালাম। না, বাইরে কেউ নেই। এটাই সুযোগ বাসা থেকে বের হওয়ার। কাঁধে ব্যাগ আর হাতে জুতা নিয়ে আস্তে আস্তে বাসার বাইরে চলে আসলাম। খুব দ্রুত জুতা পরে রওনা দিব, তখনই পেছন থেকে শুনলাম, সাবধানে যাস। এত রাতে? অপেক্ষায় ছিলাম। সবার খেয়াল রাখিস।
আর জান্নাত যেন পাগলামি না করে। খেয়াল রাখিস ভাই। আল্লাহ হাফেজ। আর পিছে ফিরলাম না। একটা মায়া সবার সাথে থাকতে বলে, কিন্তু সেটা সম্ভব না। দৌড়ে বাস স্টপে চলে আসলাম। ক্যাপ্টেন কাম অন। গো নাও, চলো এখন। এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট করা হলো। আগে থেকে প্ল্যান করা ছিল আমায় এভাবে নিয়ে যাওয়া হবে, বাট কোনো নির্দিষ্ট টাইম ছিল না। কি অবস্থা ক্যাপ? গুড। তোমাদের কি অবস্থা? অল গুড। আর আবরাম কখন আসা হয়েছিল? একটা আসছিলাম। অনেকদিন পর আবারও টিমমেটদের সাথে মিলে ভালো লাগলো। সবাই টুকটাক কথা বলছিলাম। আর হ্যাঁ, আবরাম নিজেও আর্মিতে আছে, যদিও ওর কোনো প্ল্যান বা ইচ্ছা আর্মিতে ছিল না, বাট ওকে টিমের কথা বলাতেই রাজি হয়ে যায়। গত মিশন মানে আন্ডারডগকে মারার সময়টাই আবরামের প্রথম মিশন ছিল, বাট তার আগে তাকে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবাই মিলে কথা বলতে বলতে ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে এসে প্রথমেই ড্রেস পরে নিলাম। ক্যাপ, হ্যাঁ এমনি বলো। এখন আর সময় নেই, কিছু সময় পর মেজর আসবে। এত ভোরবেলা? হ্যাঁ, অন্যরা কোথায়? সবাই প্রস্তুত হচ্ছে। গিভ মি 3 মিনিটস। ওকে। ইফতি তাম্বুরের বাইরে যেতে যতটা দ্রুত সম্ভব সবকিছু গুছিয়ে নিয়ে বাইরে আসলাম। টিমমেটদের সবাইকে একসাথে দেখে এক চিলতে হেসে বললাম, উই অল রেডি বয়েস। ইয়েস ক্যাপ্টেন। ক্যাপ মেজর যেতে বলছে। হ্যাঁ চলো। সেখানে আর দাঁড়িয়ে না থেকে সবাই মিলে মেজর স্যারের কাছে আসলাম। ওয়েলকাম ব্যাক ক্যাপ্টেন। থ্যাংক ইউ স্যার। চলো কর্নেলের কাছে। জি স্যার। মেজর স্যারের সাথে কর্নেল কাছে যেতে লাগলাম। কেমন কাটলো দিন? এই তো স্যার। পরিবার থেকে কিছু বলেনি বিয়ের দিন হুট করে হারিয়ে যাওয়ার জন্য? কম বেশি সবাই বলেছে, বাট স্যার ওটাই আমার জন্য একদম সঠিক সময় ছিল। জান্নাত কিন্তু অপমান করে, ভালোই করে। কত সুন্দর একটা উপায় পেয়ে যাও। সাথে থাকলে বুঝতেন স্যার। আর তোমাদের কি অবস্থা? বেকার বলে গার্লফ্রেন্ড গত পরশু ছেড়ে গিয়েছিল। বললে পারতে। বলার আগেই কল দিয়ে বললো তাড়াতাড়ি জব খুঁজতে। মেজর স্যারের সাথে কথা বলতে বলতে আসলাম। ভাবছেন মেজরের সাথে এমন করে কথা বলে নাকি? হ্যাঁ আমরা বলি, তবে শুধুমাত্র সিনহা স্যারের সাথে। সবার থেকে সিনহা স্যার একদম বন্ধু সুলভ। কম বেশি সব কথাই স্যারকে সবাই মিলে শেয়ার করি। স্যার নিজেও ওনার জীবনের মজার কথা আমাদের বলে হাসি খুশি রাখার চেষ্টা করে। কর্নেল স্যারের কাছে আসতেই সবাই দাঁড়িয়ে গেলাম। কেমন আছো সবাই? গুড স্যার। মিশনের জন্য প্রস্তুত? ইয়েস স্যার। লুক দিস ম্যাপ। বড় একটা ম্যাপ টেবিলের উপর টান করলো। থানচি এবং নাকাকুম জলপ্রপাত থেকে দুটো নদী বেয়ে আসছে। এখান থেকে শুরু করে সোজা মিলিত হয়েছে শঙ্খ নদীতে। সেখান থেকে 300 মিটার দূরে অবস্থিত সাইডার প্রোডাকশনের জন্য পথ। তবে কোথায় কি আছে সেটা সবার অজানা, চাইলেও সেটা কারো জানা সম্ভব হয়নি। বাট লাস্ট টাইম যখন সবাইকে ধরতে যায় তখন কিছু নতুন ম্যাপ বলেছিল, তার মধ্যে অন্যতম প্রতিটা জায়গাতেই ট্যাঙ্ক আছে। স্যার অন্য কোনো রাস্তা? না, তার কাছে যেতে শুধুমাত্র একটা মাত্র রাস্তা। অন্য দিক থেকে যেতে চাইলে তুমি বার্মাতে চলে যাবে, আর সেটা কখনো সম্ভব না। ওকে স্যার। কর্নেল স্যারের সাথে অনেকটা সময় কথা বলার পর সবাই মিলে প্রস্তুত হতে লাগলাম। প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে রেখে কিছু সময় প্র্যাকটিস করার পর রেস্ট নিলাম। এভাবে একটা মাস পুনরায় প্রশিক্ষণ নিলাম। লাইফের সব থেকে ডেঞ্জারাস কিছু করতে যাচ্ছি, সময় তো অবশ্যই লাগবে। সন্ধ্যার সময় ক্যাপ মেজর ডেকেছেন। যাচ্ছি। স্যারের কেবিনে আসাতেই দেখলাম ফোনে কথা বলছে। স্যার ক্যাপ্টেন নিলয় এসেছে, কথা বলো। জেনারেল স্যার কথা বলো। ওকে স্যার। সব রকম হেল্প পাবে, আর শঙ্খ থেকে কারো হেল্প পেতে পারো, যদিও সেটা শুধুমাত্র তার উপর নির্ভর করবে। কে স্যার? ওসমান। ওকে স্যার। স্টপ লাক বয়েস। থ্যাংক ইউ স্যার। বেরিয়ে পড়ো। মেজর স্যারের কেবিন থেকে বের হয়ে বন্দুকের জন্য বেল্ট এবং বুলেট প্রুফ জ্যাকেট সবাই পরে নিলাম। 12 জন সৈন্য উড়োজাহাজে উঠে সবাই নিজ নিজ সিটে বসতেই উঠতে শুরু করে দিল। অনেকটা সময় যাওয়ার পর পাইলট প্রস্তুত হতে বলল। সবাই সবার বন্দুকে বুলেট তুলে নাও। বাট এখনো কেন? নিচে কোথায় কখন বিপদ লুকিয়ে আছে কে জানে। ফার্স্ট করো সবাই, আর সাথে নাইট গ্লাস পরে নিবে। ইয়েস ক্যাপ্টেন। আর কোনো কথা না বলে সবাই সবার বন্ধুকে বুলেট তুলে নিয়ে কপালে নাইট গ্লাস রেখে দিলাম, যখন তখন চোখে নামিয়ে আনা যাবে। উড়োজাহাজ থেকে সবাই নামার পর হাত দিয়ে ইশারা করে দেখালাম, এখন যাও।
দেরি না করে দ্রুত চলে গেল। অন্ধকারের মাঝে দিক নির্দেশন কাটা দিয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই মনে হলো কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসছে। খুব তাড়াতাড়ি সবাইকে সাথে নিয়ে আড়ালে গিয়ে নাইট গ্লাস পরে নিলাম। প্রায় 2 মিনিট পর দেখলাম 3টা লোক হ্যারিকেন দিয়ে হেঁটে যাচ্ছে। আমাকে কিছু না বলেই আবরাব ইতে গিয়ে বন্দুক দিয়ে ট্রাক করতেই 3জন জোরে কথা বলল। মুহূর্তের মধ্যে অনেকগুলো লোক এসে হাজির হলো। আমাদের মতো ওদের হাতেও বন্দুক ছিল। কে তোরা? আমরা সবাই বাংলাদেশ আর্মি, এখানে মিশনে আসছি। তাহলে এখানে কেন? সাইদ নদীর উপরে আছে। আমি ওসমানের সাথে কথা বলতে চাই। চলো। আগে থেকে কিছুটা আন্দাজ ছিল ওগুলো ওসমানের লোক হবে। ভাইয়ার থেকে ওসমানের সম্পর্কে কিছুটা জানার পর বুঝেছি সাইদ এবং ওসমান গোর শত্রু, তাই একটু হলেও সে আমাদের হেল্প করতে পারে। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা গুহার মধ্যে এসে পড়লাম। আবার বাংলাদেশের আর্মি মরার জন্য এসেছে? ওসমান, তুমি চাইলে আমাদের হেল্প করতে পারো। তোমার নিজের পরিবার সহ এখানকার সবার পরিবার সাইদ কেড়ে নিয়েছে। তুমি জানলে কি করে? একজন সৈন্য চাইলে সবকিছুই জানা সম্ভব। এর আগে তো কখনো এটা কেউ বলেনি। বাট আজ আমি বললাম। রাতের বেলা ওদের সাথে যুদ্ধ করে ফেরা অসম্ভব। তো কখন যাচ্ছি? কাল। ততক্ষণ তোমরা সবাই বিশ্রাম করো। ওসমানের কিছু লোক আমাদের গুহার মধ্যেই একটা গৃহ আছে, সেখানে নিয়ে আসলো। ক্যাপ, তুমি জানতে কি ওরা ওসমানের পরিবার কেড়ে নিয়েছে? ভাইয়ার থেকে কিছু কথা শুনেছিলাম। ভাই জানে এসব? হ্যাঁ, বাট শুধু জানে আর্মিতে আমি আছি, তুমি না। গুড। সো সবাই বিশ্রাম করো। আর কোনো কথা না বাড়িয়ে সবাই সবার পজিশন মতো বসে আছে। আবার কেউ শুয়ে। গৃহ থেকে বের হয়ে ওসমানের কাছে এসে অনেক রাত অবধি কথা বলার সবাই ঘুমিয়ে গেলাম। পরের দিন মিশন 1। এই আর্মি বাহিনী সবাই রেডি হয়েছো? আমরা তোমার মতো না, রেডি হতে 20 মিনিট সময় ব্যয় করব। তুই বেশি কথা বলিস। কিছুই তো বলিনি। হেই স্টপ। ওসমান, তুমি যে গতকাল ম্যাপ দেখালে সেই অনুযায়ী কি যেতে হবে? হ্যাঁ ক্যাপ, আমার মনে হয় মিশনে এই সময় যাওয়া ঠিক হবে। দিনের বেলা সবাই অ্যালার্ট। বাট রাতের থেকে এখন উপযুক্ত সময়। কিভাবে? গেলেই বুঝতে পারবে। সবাই মিলে ওসমানের নৌযানে শঙ্খ নদী পার হয়ে উপরে গেলাম। রাতে ওসমানের সাথে থেকে এই পারে সব ম্যাপ দেখেছি। আমার মনে হচ্ছিল উঁচু স্থান থেকে তাকে আক্রমণ করলে ভালো হবে। আমাদের ভাগ হতে হবে। কয়টা গ্রুপ? 4টা। এক্সাম্পল? 3 জন করে ভাগ হয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। যখন আমি বলবো তখন সবাই আমার কাছে চলে আসবে। ইয়েস ক্যাপ্টেন। আমাকে না বলে একজনও ফায়ারিং করবে না। ওকে গো। 12 জন সৈন্য ভাগ হয়ে গেল। আমি, মাহি আর পাল মিলে ওসমান এবং তার দলের সাথে এগিয়ে যেতে লাগলাম। কিছু সময় যাওয়ার পর ওসমান আমাদের থামতে বলল। কোনো সমস্যা? সামনে কিছু পাহারাদার। সবাই অ্যাক্টিভ থাকো, সামনে প্রোটেকশনার আছে। কানা থাকা ইয়ারফোন দিয়ে অন্য 3টা গ্রুপকে বললাম। ওকে ক্যাপ্টেন। সামনের দিকে এগিয়ে যেতেই ওসমান ফায়ারিং শুরু করে দিল। আচমকা এমন করবে ভাবতেই পারিনি। শত্রুদের 2 জন মারা যেতেই পাল্টা ফায়ারিং শুরু করলো। কোনো উপায় না পেয়ে সবাই লুকাতে বাধ্য হলাম। উঁচু ঢিলার পিছনে থেকে বললাম, ওসমান এসব কেন? ওদের দেখে আমার রাগ কন্ট্রোলে থাকে না। তাই বলে এমন? হ্যাঁ। বয়েস, সবাই বন্দুকের সাথে সাইলেন্ট স্লাইড লাগাও। ক্যাপ, ওরা কি আক্রমণ করেছে তোমাদের? হ্যাঁ, যেটা বললাম সেটা করো। ওকে ক্যাপ্টেন। কান থেকে হাত সরিয়ে সবাইকে ইশারা করে বললাম ফায়ার করতে। এক মুহূর্ত দেরি না করে সবাই ফায়ার শুরু করে দিল। যখন দেখলাম জঙ্গি দল একজোট হয়েছে, তখনই গ্রেনেড বের করে ছুড়ে দিতেই সব শান্ত হয়ে গেল। সবাই যেন একটা হাত ছেড়ে বাঁচত। লক্ষ্য করে দেখলাম ওসমানের দলের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছে। তোমরা ফিরে যাও। ঠিক আছে। ওসমানের কথাতে আঘাত পাওয়া ব্যক্তিদের সাথে আলাদা করে আরো 2 জন চলে গেল। সামনের দিকে এগিয়ে গিয়ে গ্রুপের সাথে মিলিত হলাম। কিছু পেলে? না, বাট কয়জনকে পালিয়ে যেতে দেখেছিলাম, তাই কোনো উপায় না পেয়ে ফায়ার করে। ভালো করেছিস, তা না হলে সাইড জেনে যেত। হয়তো খুব তাড়াতাড়ি জেনেও গেছে। সামনে যাওয়া যাক। সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। এখানে পায়ে পায়ে বিপদ, কখন কি হয়ে যায় সব অনিশ্চিত। খানিকটা পথ যাওয়ার পর ওসমান আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলল, আর একটু সামনে গেলে বোঝা যাবে আমরা পাহাড়ের উপরে আছি। কিন্তু সাইড যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে ট্যাঙ্ক দিয়ে হামলা করবে। সেটার জন্য অন্য কিছু আছে। ক্যাপ, ওদের আসতে বলো। সামনের দিকে যেতে যেতে পাইলটকে নক দিলাম। কোথায় তোমরা?
তোমার থেকে 1 মাইল দূরে অবস্থান করছি। চলে আসো। নেটওয়ার্ক ব্যস্ত অন করো। কাইট টাওয়ার বানাও। ওকে। আরো একটু এগিয়ে গিয়ে ওসমানের কথার মান বুঝলাম। যেটা বলেছিল সেই রকমই। আমাদের কোনো কথা না বলে আগের বারের মতো এখনো ওসমান এবং ওর দলের সব মেম্বার ফায়ারিং শুরু করলো। মেজাজটা এত পরিমাণে খারাপ হচ্ছিল যা বলে শেষ করে বোঝানো যাবে না। ওসমান, এটা কি করলি? অলোক, তোমরা রেডি? হ্যাঁ, তোমাদের বলছি 100 মিটার সামনে এগিয়ে গিয়ে গ্রেনেড মারো। ওকে ক্যাপ্টেন। জঙ্গিদের বিপরীতে আমরা নিজেরা গুলি করেছিলাম। সামনের দিকে এগিয়ে গিয়ে আড়াল থেকে কয়েকটা শুট করে হেড কিল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে উপর থেকে গ্রেনেড করতে শুরু করলো। আবু সাইদ হয়তো ভাবতেই পারেনি এমনটা হবে। অল্প একটু সময়ের মাঝে সবকিছু তছনছ হয়ে গেল। আড়াল থেকে বের হয়ে সামনের দিকে যেতে বুলেট এসে শরীরে লাগতেই আবারও আড়ালে চলে গেলাম। বুলেট প্রুফ বেলটা পরার জন্য কিছু হয়নি। আড়াল থেকে জঙ্গি দুটোকে মেরে অলোককে নক দিলাম। অলোক, কোথায় তোমরা? চলে আসছি। এত তাড়াতাড়ি যাওয়ার মানে কি? সরি ক্যাপ। আবার গ্রেনেড মারো এসে? সরি ক্যাপ। আড়াল থেকে বের হয়ে পিছুপা হয়ে টিমের কাছে চলে আসলাম। আমাদের ফিরে যেতে হবে। বাট ক্যাপ। কোনো কিন্তু না আমিন, ওই মাস্ট গো। ওকে। ওসমান, তুইও চল। সবাই মিলে ফিরে আসলাম, সেটাও মিশন ফেল হয়ে। ওসমানের গুহাতে এসে বেল্ট খুলে পাগলের কাছে গেলাম। তুই মিশন সম্পর্কে কিছু জানিস? তোর জন্য প্রথমে ব্যর্থ হতে হলো। আমাকে জ্ঞান দিতে বলছি কে তোকে? ওসমান, এটা আমাদের একটা ড্রিম ছিল যা তুই ভেঙে দিয়েছিস। তুই আর্মি ক্যাপ্টেন? দেখে তো মনে হয় একদম বাচ্চা। মিশনের প্রথমবার স্কুল হতে হবে, এটা কোথায় লেখা আছে? ওসমান, আবু সাইদ আমাদের বারবার সুযোগ দিবে না। সুযোগ করে নিতে হবে। প্রয়োজন হলে আমি নিজেই সে সুযোগ করে নেব। কি বলতে চাইছিস? এবারই আমার শেষ চেষ্টা। প্রয়োজনে প্রাণ দিয়ে দিব, তবুও কিছু হাত না। ওসমান, তুই একটা পাগল। সাইদ আমাকে পাগল করেছে। তুই জানিস না আমরা কতটা সুখী ছিলাম, কতটা সুন্দর ছিল আমাদের জীবন। আমার চোখের সামনে আমার স্ত্রী কন্যা সন্তানদের নির্মমভাবে হত্যা চালায়। তখন ওর কাছে ভিক্ষা চেয়েছিলাম আমার স্ত্রী সন্তানের প্রাণ, কিন্তু সাইদ আমার কোনো কথা শোনেনি। আমার চোখের সামনে আমার স্ত্রীর কপালে গুলি করে তবুও বলেছিলাম আমার সন্তানদের অন্তত ছেড়ে দে, কিন্তু সেটাও করেনি। ট্রেনকে নিচে রেখে আমার দুটো কলিজার টুকরা মেয়েকে মেরে ফেলে। সেদিন থেকে ভেবে নিয়েছিলাম আমার জীবন যতদিন থাকবে ততদিন শুধু আবু সাইদকে মারার জন্য চেষ্টা করব। নিজের প্রাণের বিনিময়ে হলেও ওর মাথায় এই বুলেট ঢুকাবো। ওসমানের কথা শুনতে শুনতে লক্ষ্য করলাম আশেপাশে সবাই গোল হয়ে বসে ওসমানের কথা শুনছে। শুধু কথাই না, তাদের কিছু চোখে জল, আবার কিছু চোখে ক্রোধ খুব ভয়ানক ভাবে প্রকাশ হচ্ছিল। তাদের প্রতিটা চোখ যেন সাইদকে খুন করার পরিকল্পনা করতে ব্যস্ত আছে। অনেকেই মিশনে গিয়ে ইনজুরিতে পড়েছে, তবু তাদের ভিতরে থাকা ক্রোধ ক্রমশ বাড়তে আছে। নিজেও চুপ করে থেকে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। তোর কি মনে হয় ওরা আমার গোলাম? না, এরা আমার গোলাম না। এখানে যারা আছে সবাই তাদের পরিবারকে হারিয়ে আজ নিঃস্ব। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সবাই জুট হয়েছি। আর ইনশাল্লাহ আমরা একদিন ঠিকই সফল হব। বেঁচে থাকার শেষ সময় অবধি যুদ্ধ করব, ধ্বংস করার জন্য। যুদ্ধ করব ধ্বংস করার জন্য, প্রতিশোধ দিব হারানোর জন্য। শুনতে পেলি? যাও, সবাই বিশ্রাম করো। সবাই উঠে চলে গেল। শুধু একবার না, অনেকবার চেষ্টা করার পরেও কেউ সফল হয় না। তুই আমাদের দেখ, 10 বছরে কতবার চেষ্টা করেছি আমার নিজেরই মনে নেই। তুই তো শিক্ষিত, তাই না? তাহলে তো এটা জানার কথা। রবার্ট ক্রুজ এবং মাকড়সা। জানি। তুই নিজেও কিন্তু প্রথমবার সফল হয়নি। রাইট। ওসমানের সাথে কিছু সময় কথা বলার পর বলল, অবশ্যই আমরা মিশনে যাচ্ছি। না, এটা করলে অনেক ক্ষতি হবে। কেন? আমি শিওর না, বাট মনে হয় সাইদকে বার্মা থেকে সাহায্য করা হচ্ছে। এতক্ষণে হয়তো বার্মায় থাকা তার সব ব্যক্তিদের কাছে খবর পৌঁছে গেছে। তারা চুপ করে বসে থাকবে না, নিশ্চয়ই তাকে উপযুক্ত হেল্প করেছেন। তাহলে অন্য একটা সুযোগের আশাতে থাকতে হবে। তাহলে এখন কি? প্রশিক্ষণ, সেটাও অনেক কঠোর করে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। বাংলাদেশ আর্মি থেকে উপযুক্ত পরিমাণে প্রশিক্ষণের জন্য অস্ত্র পাঠানো হয়েছে গতকাল। যতদিন না অবধি সবাই সুস্থ হয়ে উঠছে ততদিন মিশনে যাওয়া কোনোভাবে সম্ভব না। গুহার এক কোণে বসে এসব ভাবছি,
তখনই একটা ছেলে আসলো। বয়স খুব বেশি হবে না, 10-12। হাই স্যার। হাই জুনিয়র, নাম কি তোমার? আকাশ। আপনার? নিলয়। স্যার আপনি আর্মি? আর্মি ক্যাপ্টেন। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার আর্মি জীবন আমাকে শোনাবেন প্লিজ? তার আগে বলো তুমি এখানে কেন? আগে তো দেখিনি কখনো। ওসমান চাচার ছোট ভাইয়ের ছেলে আমি। শুনেছি আব্বু আম্মুকে আবু সাইদ নামের কেউ একজন মারাতে চাচা আমাকে নিয়ে পালিয়ে যায়। আর তখন থেকে আমি একটা মক্তবে পড়াশোনা করি। দুজন কথা বলছি, তখন কম বেশি অনেকে আমাদের কাছে আসে। কি কথা হচ্ছে ক্যাপ্টেন? স্যার কি করে তার জীবনে ক্যাপ্টেন হয়েছে সেটা জানতে চাইছি, কিন্তু স্যার এটা বলতে নারাজ। আরে বললে কি সমস্যা? সমস্যা না, বাট কেন বাট না ক্যাপ্টেন, আজ তোমাকে বলতেই হবে। অনেক জোরাজুরি করার পর রাজি হলাম। এপ্রিল 29, 2018। জান্নাতের কথাতে সেদিন ঘুরতে বের হলাম। হোস্টেল থেকে লেকের পড়া 1.5 কিলোমিটার দূরত্ব। হোস্টেল থেকে সন্ধ্যায় বের হয়ে রিক্সা নিয়ে লেকের পার এসে দেখলাম জান্নাত বসে আছে। কত সময় লাগে? সরি, কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি? কারোর সাথে যাইনি। সত্যি বল। আরে সত্যি বলছি। কুত্তা, তুই কি আমাকে গোলাম পেয়েছিস? গোলাম না বউ। তুই আমি? আচ্ছা বাবু, আমি সরি। চল। কোথায়? সামনে। ওকে। জান্নাতের সাথে হাঁটতে হাঁটতে একটা নির্জন স্থানে আসলাম। এত নির্জন জায়গায় আসার কি দরকার ছিল? তোমার কি কিছুই মনে থাকে না? এখানে মনে রাখার কি আছে? আজ কত তারিখ? 29 এপ্রিল। আজ কি ডে? আরে কি বলবে সেটা তো বলো। হুদা এসব বলো কেন? তোকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। প্লিজ বলো না আজ কি? আজ আমার বার্থডে নিলয়, আর তুমি বলছো আজ কি? শুধুমাত্র তোমার জন্য আমি বাসায় যাইনি। আর তুমি আজ এভাবে বলছো যেন তুমি আমার কোনো খোঁজ রাখো না। নিজের উপর নিজের রাগ হচ্ছিল। একটা মাত্র জিএফ, তাকেও তার জন্মদিনে উইশ করতে পারলাম না। গিফট করা তো দূরের কথা। আমি সরি সোনা। লাগবে না তোমার সরি, আমি কালকেই বাসায় চলে যাব। তাহলে আমার কি হবে? জানি না, কাল বাসায় যাব। একদম 2 মাস পরে হোস্টেলে ফিরবো। বাবু তোমাকে ছাড়া আমি এতিম হয়ে পড়বো। এসব জানতে চাই না। বাবু এখানে বসো, একটা পাথরের উপর বসিয়ে। সত্যি বলতে তুমি জানো আমার এবং আমার পরিবারের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। ভাইয়া আমাকে দেখতেই পারে না। তো আমি কি করব? এবারের মতো ক্ষমা করো। ক্ষমা কেন? তোমাকে কিছুই গিফট করতে পারলাম না। আমি কিছু চেয়েছি? না। তাহলে কেন বলছো? এমনি বললাম। কিছু সময়ের জন্য জান্নাত একদম চুপ হয়ে গেল। আমাকে গিফট করবে? কি লাগবে? তোমার ওয়ালেট বের করো, তারপর বলছি। এই যে। আমি এখন হোস্টেলে যাব। তুমি ঠিক 15 মিনিট পর আমার হোস্টেলে যাবে। তাহলে টাকা দাও। সেটা তো হবে না। মানে? তুমি দৌড়ে দৌড়ে গিয়ে হোস্টেলে গিয়ে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, আর ওইটাই আমার গিফট। বাবু এটা অসম্ভব। না গেলে অনেক খারাপ হবে। তোমার সময় 1 মিনিট পর থেকে শুরু হবে। জান্নাত। জান্নাত আর কিছু না বলেই আমাকে রেখে সিএনজি নিয়ে চলে গেল। কি করব ভেবেই পাচ্ছি না। এত কম সময়ে হোস্টেলে যাওয়া বলতে গেলে অসম্ভব। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়াতে শুরু করলাম। 5 মিনিট দৌড়ানোর পরেই যেন শরীরটা হাঁপিয়ে আসছিল। যখনই মেইন রোড পার হতে যাব, ঠিক তখনই একটা গাড়ি এসে মেরে দেয়। ভাগ্য ভালো ছিল, গাড়ির স্পিড কম ছিল, না হলে খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে যেতাম। উঠে গিয়ে আবারও দৌড়াতে যাব, ঠিক তখন শুনতে পেলাম, এই ছেলে এদিকে আসো। তখন তো তোদের খেয়াল করিনি, দূর থেকে বললাম। তাড়াতাড়ি বলুন। তুমি জানো কাদের সাথে কথা বলছো? কাছে এসে দেখলাম আর্মি, আর তিনি অন্য কেউ না, স্বয়ং সিনহা স্যার। ভয়ে গলাটা শুকিয়ে গেল। কোথায় যাচ্ছ? স্যার জিএফ কে উপহার দিতে। কি সেটাও দৌড়িয়ে? এটাই চেয়েছে। মানে? সব বললাম। কেন? পৌঁছে দেই। ধন্যবাদ স্যার, চলুন। স্যারের সাথে গাড়িতে উঠে দেখলাম আরো কয়েকজন আর্মি রয়েছেন। ঠিকানা বলো। গার্লস হোস্টেল 3/1। নাম কি তোমার? নিলয়। দৌড়ানোর ক্ষমতা আছে? কলেজের মধ্যে টপার। শুধু কি এটাই নাকি আরো কিছু পারো? সাঁতারেও দক্ষতা আছে। এটা নাও। স্যার এটা?
স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলাম, তার চেয়ে বরং স্ত্রীর জন্য তোমার এবং তোমার জিএফের গল্প সাথে নিয়ে যাব। মেজর স্যারের মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেয়ে চুপ করে গেলাম। লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও প্রেম করেই বিয়ে করেছি। আর শোনো, পরশুই ঠিকানায় চলে আসবে। কেন স্যার? তোমার সাথে একটা মিটিং করব। কিন্তু স্যার আমার কাছে এত টাকা নেই। আপনাকে তো বললাম জিএফ ওয়ালেট কেড়ে নিয়ে গেছে। এটা রাখো। স্যার কি বলছেন এসব? এখন ধার দিছি, যখন সফল হবে তখন ফিরিয়ে দিবে। ওকে স্যার। স্যারের সাথে কথা বলতে বলতে হোস্টেলে চলে আসলাম।